সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেয়া, কারণ মনোরঞ্জন করা নয়। বলছিলাম সাহিত্যে খেলা প্রমোদ চৌধুরীর গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ নিয়ে, যেটি এইচএসসির সিলেবাসেও আছে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা শুরুতে সাহিত্যে খেলা এই প্রবন্ধটির যে লেখক প্রমোদ চৌধুরী সম্পর্কে ইন ডিটেলস জানবো, কারণ এ টু জেড তথ্য জানা থাকলে আমরা এইচএসসির এমসিকিউ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউ দুই জায়গাতেই ভালো করতে পারবো। সো আমরা একেবারে বেসিক থেকে পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের একেবারে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এবং সাহিত্যে খেলা এই প্রবন্ধের মধ্যে লেখক বোঝানোর চেষ্টা করেছেন, আমরা যখন সাহিত্য তৈরি করব, সাহিত্যে যখন আমরা খেলা করব, তখন আসলে ধরা বাঁধা কোনো নিয়ম মেনে আমরা সেই খেলাটা খেলবো না। আমরা মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তা সেই সাহিত্যের মধ্যে করব। সো এটা নিয়ে আমরা একটু পরেই ভিতরে ইন ডিটেলস আলোচনা করব। সো আমরা যদি প্রমোদ চৌধুরী নিয়ে কথা বলি, এই সেই প্রমোদ চৌধুরী যিনি বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক। 1914 সালে তার বিখ্যাত সবুজপত্র পত্রিকা যার সম্পাদনায় আমরা পেয়েছি। এবং এর বাইরে সাহিত্য খেলা প্রমোদ চৌধুরীর কিন্তু একটা প্রবন্ধ হচ্ছে এমন ধরনের সাহিত্য যেটা হচ্ছে আমাদেরকে একটা ডিপ মেসেজ দেয়, এবং লেখক খুব কনস্ট্রাকটিভভাবে আমাদেরকে কোনো বিষয়ে উপদেশ, আদেশ বা পরামর্শ দিয়ে যান তার লেখার মাধ্যমে। সো প্রমোদ চৌধুরী তার কিন্তু বেশ কিছু পরিচয় আছে, আমরা সেখানে যাওয়ার আগে যদি দেখি, তার জন্ম হচ্ছে যশোরে। সো তোমাদের মধ্যে অনেকেই আছো যে যশোরের নাম শুনেছো। নেক্সট টাইম যশোরের কথা মনে হলেই চিন্তা করবা যে প্রমোদ চৌধুরী এই বিখ্যাত ব্যক্তিটি যশোরে 1868 সালে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার পৈতৃক নিবাস অর্থাৎ বাবা মায়ের বাসা বা বাবার বাসা ছিল পাবনাতে, ঠিক আছে? এবং সেটা ছিল পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। এবং তিনি 1946 সালের 2রা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সো মাথায় রাখবা, ভারত পাকিস্তান দেশ ভাগ হয়েছিল 1947 সালে। তখন আমরা ভারত এবং পাকিস্তান দুইটা দেশ পাই। এর ঠিক আগে এক বছর আমাদের এই মহান লেখক মৃত্যুবরণ করেছিলেন, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন স্বপ্নদ্রষ্টা, যার হাত ধরে আমরা চলিত গদ্যরীতি রিলেটেড অনেক আপডেট পেয়েছি। সো প্রমোদ চৌধুরী মূলত 1946 সালে মৃত্যুবরণ করেন এবং 1868 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পারিবারিক পরিচয় আছে, সে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি অর্থাৎ ভাস্তি ভাইয়ের মেয়েকে বিয়ে করেছিলেন। এবং তার আরেক ভাইও, অর্থাৎ তার নিজের আরেক ভাই, সেও রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক ভাইয়ের মেয়েকে বিয়ে করেছিল। অর্থাৎ ওরা দুই ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের দুই ভাইয়ের মেয়েকে বিয়ে করেছিল। আমি যদি একটু ক্লিয়ার করে বলি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবী চৌধুরানীর স্বামী ছিলেন তিনি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার মেয়ে ইন্দিরা চৌধুরানী, দেখো ইন্দিরা দেবী চৌধুরানীর স্বামী ছিলেন তিনি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক বড় ভাই ছিল হেমেন্দ্রনাথ ঠাকুর। সেই হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ছিল প্রতিভা দেবী। সেই প্রতিভা দেবীর স্বামী ব্যারিস্টার আশুতোষ চৌধুরী ছিল, আশুতোষ চৌধুরীর ছোট ভাই। আশুতোষ চৌধুরী ছিল তার বড় ভাই এবং তিনি ছিলেন আশুতোষ চৌধুরীর ছোট ভাই। মানে তারা দুই ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের দুই ভাইয়ের মেয়েকে বিয়ে করেছিলেন। তিনি করেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানীকে এবং তার ভাই করেছিল প্রতিভা দেবীকে। সো এগুলো আহামরি গুরুত্বপূর্ণ না, বাট যেহেতু আমরা এ টু জেড জানবো, আমরা সব তথ্যই একবার করে দেখে যাব। তাহলে এই রিলেটেড যদি আমাদের এমসিকিউ আসে যে প্রমোদ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন, উত্তর 1868। এটা আমরা বুঝে গিয়েছি। যশোরে জন্মগ্রহণ করেছে, পৈতৃক নিবাস ছিল তার পাবনাতে, এবং সেইখানে আমরা দেখেছি যে চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। পরেরটা যদি দেখি, প্রমোদ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, এটা তো বললাম যে তিনি যশোরে জন্মগ্রহণ করেছেন। সাহিত্যে খেলা প্রমোদ চৌধুরীর এই প্রবন্ধে আমরা যখন লেখক পরিচিতি পড়তে যাব, তখন আমরা কিছু তথ্য পাই তার সম্পর্কে, অর্থাৎ প্রমোদ চৌধুরী নিয়ে, যে তিনি বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক, যেটি সবুজপত্র পত্রিকার সম্পাদনার মাধ্যমে তিনি নিয়ে আসেন। পরিশীলিত বাইবেদ্যময় রম্য রচনায় সিদ্ধহস্ত। তিনি একটু ব্যঙ্গ করে লেখালেখির ক্ষেত্রে তার সিদ্ধহস্ত, সে খুব ভালো লিখতে পারত। বীরবল ছদ্মনামে সমধিক পরিচিত। পরীক্ষায় এটা আসতে পারে যে তোমার প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি, সেটার উত্তর হবে বীরবল হচ্ছে তার সাহিত্যিক ছদ্মনাম। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি প্রমোদ তোমার প্রথম মুখপাত্র। আচ্ছা দেখো, প্রথম আর প্রমোদ নিয়ে অনেকেরই ঝামেলা হয়। বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রথম মুখপত্র
তোমার হচ্ছে সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন, যেটার কথা বলেছি যে 1914 সালের দিকে এই সবুজপত্র পত্রিকা নিয়ে তারা কিন্তু তাদের যাত্রা শুরু করেছিল এবং এর হাত ধরেই আমাদের এই বাংলা সাহিত্যে চলিত ভাষায় এসেছে। এর আগে সাধু ভাষায় আমরা লিখতাম যে সেখানে যাওয়ার পর তাহার সহিত আমার দেখা হইয়াছিল, তখন লিখতাম আমরা এইভাবে। কিন্তু প্রমোদ চৌধুরীর সবুজপত্র 1914 সালের সেই পত্রিকার মাধ্যমে আমরা তৎকালীন সময় দেখতে পাই যে সবাই চলিত রীতিতে আমরা এখন যেভাবে কথা বলি সেভাবে সাহিত্য তৈরিতে মনোনিবেশ করেন। সো চলিত গদ্যরীতির প্রবর্তক কে ছিলেন? নিঃসন্দেহে প্রমোদ চৌধুরী। এবং সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি? নিঃসন্দেহে প্রমোদ চৌধুরী। এবং সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? আমি বলেছি যে 1914 সালে তারা যাত্রা শুরু করেছিল। সো এতটুকু ক্লিয়ার হলে আমরা একটু তার সাহিত্য জীবনে যদি যাই, প্রমোদ চৌধুরী আসলে কোথায় কোথায় পড়াশোনা করেছেন, এই ক্লাসটা যদি তুমি ইন ডিটেইলে শেষ করতে পারো, তোমার সাহিত্য খেলা রিলেটেড সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা আমাদের পেইড ব্যাচে এতটাই যত্ন নিয়ে পড়ানোর চেষ্টা করি যাতে করে একটা স্টুডেন্টের কোনো ডাউট না থাকে। তারপরেও তোমার যে কোনো ডাউট থাকলে তুমি জাস্ট আমাদের নাম্বারে ফোন করে কথা বলতে পারো যে ভাইয়া এরপরেও আমাদের কিছু প্রবলেম আছে, আমরা সেটাকে অধিক গুরুত্ব দিয়ে শেষ করে দিব। কারণ আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদের প্রতি আমাদের যত্ন থাকে অনেক বেশি পরিমাণে। তাহলে দেখো, প্রমোদ চৌধুরীর শিক্ষা জীবন ছিল অসাধারণ, কৃতিত্বপূর্ণ। তিনি কলকাতার হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে FA পাশ করেন। 1889 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শন বিষয়ে BA পাশ করেন এবং 1890 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA পাশ করেন। এরপর বিলাত থেকে ব্যারিস্টার পাশ করে আইন পেশায় না গিয়ে কিছুদিন ইংরেজি সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। সো এটা হচ্ছে তার মোটামুটি সাহিত্যর বাইরে তার শিক্ষা জীবন। তিনি কোন কোন স্কুলে পড়াশোনা করেছেন এবং তিনি দর্শন নিয়ে পড়েছিলেন, তারপরে ইংরেজি নিয়ে অনার্স করেছেন, তারপরে আবার বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, সেখান থেকে এসে তিনি ইংরেজি বিষয়ে টিচার হিসেবে কাজ করেছেন কিছুদিন। বিলাত থেকে ব্যারিস্টারি পাশ করে আসার পর আইন পেশায় না গিয়ে প্রমোদ চৌধুরী ইংরেজি বিষয়ে অধ্যাপনা করেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। 1914 সালে প্রকাশিত বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রথম মুখপত্র সবুজপত্র পত্রিকার সম্পাদক হিসেবে তিনি আধুনিক বাংলা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ টোটাল আমাদের বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী একটা টপ নচ জায়গায় আছে শুধুমাত্র তার এই সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে, এবং এর মাধ্যমে যে তিনি চলিত রীতি নিয়ে এসেছেন গদ্য রীতিতে, এইটা আমাদের পড়া বুঝতে এবং বুঝাতে অনেক সহজ হয়ে গিয়েছে। তারপরে আমরা যদি দেখি তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, তিনি লেখক হিসেবে তো অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে হচ্ছে তেল নুন লকড়ি, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বীরবলের হালখাতা, যেহেতু তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল তাই বীরবলের হালখাতা তারই লেখা। নানা কথা, রায়তের কথা, চারিয়ারি কথা, এগুলা তারই লেখা। যে রায়তের কথা, ভাষার কথা, অর্থাৎ চিন্তা করবা যত কথা রিলেটেড তোমার সাহিত্যকর্ম নিয়ে জিজ্ঞেস করবে যে নানা কথা কার লেখা, ভাষার কথা কার লেখা, রায়তের কথা কার লেখা, তার মানে মাথায় রাখবা কথা মানেই প্রমোদ চৌধুরী, অর্থাৎ প্রথমেই কথা বলতে হবে। তাই প্রমোদ চৌধুরী কথা রিলেটেড সাহিত্য লিখবেন। আমাদের শিক্ষা নানা চর্চা এবং প্রবন্ধ সংগ্রহ, এই যে প্রবন্ধ সংগ্রহ। এখন আমরা যেই প্রবন্ধটা নিয়ে পড়ছি অর্থাৎ সাহিত্যে খেলা, এই প্রবন্ধটা কিন্তু তার প্রবন্ধ সংগ্রহ, এই বইটা থেকেই একটা প্রবন্ধ নেওয়া হয়েছে। তার যে প্রবন্ধ সংগ্রহ, এখানে অনেকগুলো প্রবন্ধ আছে, তার মধ্যে থেকে সাহিত্যে খেলা এই প্রবন্ধটাকেও কেটে নেওয়া হয়েছে। পুরোপুরি এই বই থেকে আমরা কিন্তু এইচএসসিতে পড়ছি না, এই বই থেকে কিছুটা কমিয়ে আমাদের এইচএসসিতে বুঝার এবং পড়ার জন্য দেয়া হয়েছে। তারপরে যদি আমরা যাই, এই যে দেখো চারিয়ারি কথা, আহুতি, নীল লোহিত। এই যে নীল লোহিত, এটা কিন্তু আবার সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নীল লোহিত মানে হচ্ছে, নীল মানে তো নীল, আর লোহিত মানে হচ্ছে লাল, অর্থাৎ নীল এবং লাল বর্ণ, এই দুইটাকে নীল লোহিত বলা হয়। নীল লোহিত মানে হচ্ছে নীল ও লাল বর্ণের একটা সমষ্টি, যেটাকে আমরা বেগুনি অথবা ম্যাজেন্টা হিসাবে পাই। বেগুনি অথবা ম্যাজেন্টা কালার হিসাবে আমরা যা পাই তাকেই সাধারণত নীল লোহিত বলা হয়। নীল মানে নীল আর লোহিত মানে হচ্ছে লাল। এই নীল লোহিত 1941 সালে এটি লিখেছেন প্রমোদ চৌধুরী, কিন্তু নীল লোহিত সমগ্র কিন্তু আবার সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন। তাহলে নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের
গঙ্গোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম। সাহিত্যিক ছদ্মনাম। তাহলে একটা তথ্যের সাথে সম্পৃক্ত আরেকটা তথ্য আমরা জানলাম। এবং নীল লোহিত নিয়ে কিন্তু আমরা দেখেছি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন এবং তার সাহিত্যিক ছদ্মনাম হিসেবে তিনি এই নীল লোহিত নামটা ব্যবহার করেছেন। আর প্রমোদ চৌধুরী তিনি বীরবল নামে তার যে সাহিত্যিক ছদ্মনাম হিসেবে তার লেখাগুলোকে তিনি বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশ করেছেন। সো এই তথ্যগুলো আমরা একটু জেনে রাখবো, এগুলা আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনে খুব বেশি সাহায্য করবে। তারপর আমরা যদি দেখি সনেট 50, এটাও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাহলে কোনটা কাব্যগ্রন্থ, কোনটা গল্প গ্রন্থ, কোনটা প্রবন্ধ গ্রন্থ, সো এইগুলা যেন আমরা একটু ভালোভাবে জেনে রাখি, ঠিক আছে। তাহলে উৎস পরিচিতি, আজকে যে আমরা সাহিত্যে খেলা এই প্রবন্ধটি পড়ছি, এটি কিন্তু প্রবন্ধ সংগ্রহ বই থেকেই নেওয়া হয়েছে। এবং প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা প্রবন্ধটি তার প্রবন্ধ সংগ্রহ বই থেকে নেওয়া হয়েছে। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় তার সম্পাদিত সবুজপত্র পত্রিকার শ্রাবণ 1322 বঙ্গাব্দ এবং 1915 খ্রিস্টাব্দ সংখ্যায়। তাহলে এই নাম্বারগুলোকে একটু মনে রাখতে হবে, কারণ কিছু কিছু জিনিস তোমাকে একটু টেকনিক্যালি পড়তে হবে, যেগুলো আমি বোঝানোর সেগুলো তো বুঝিয়ে দিচ্ছি, বাট দিন শেষে তোমার আগ্রহ, তোমার একটু নোট করে পড়া এবং চেষ্টা করা, এর সমন্বয়েই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এবং বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেতে চায়, যারা ভালো একটা এইচএসসির ফলাফল করতে চায়, তারা কিন্তু আগে থেকেই পয়েন্ট আউট করে ধরে ধরে বিষয়গুলো পড়ে। সো এইটুক হচ্ছে আমাদের বেসিক পার্টটা। এরপরে যদি আমরা মূল প্রবন্ধে যাই, সাহিত্যে খেলা। সাহিত্যে খেলার মূল প্রবন্ধে একেবারে শুরুতে ফরাসি দার্শনিক রুদার কথা বলা হয়েছে। রুদা তিনি হচ্ছে একজন ভাস্কর। তিনি ভাস্কর অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করে থাকেন, বিভিন্ন ব্যক্তির হুবহু ছবিও তিনি তৈরি করেছেন। এর বাইরে নরকের দুয়ার, তারপর হচ্ছে তোমার মানে বিভিন্ন ধরনের তার শিল্পকর্ম আছে। সেটা তুমি হচ্ছে যখন শব্দার্থ টিকাতে যাবা তখন পেয়ে যাবা যে ফরাসি দার্শনিক রুদো তিনি নরকের দুয়ার, তারপর হচ্ছে বেগার্স অফ কেলে এই নামে হচ্ছে দুইটা বড় বড় ভাস্কর্য নির্মাণ করেছেন। এছাড়াও অনেক ব্যক্তির মুখাকৃতি তিনি তৈরি করেছেন। সো ফরাসি দার্শনিক রুদো তিনি এই যে বড় বড় তোমার মূর্তি বানিয়েছেন, ভাস্কর ছিলেন, তিনিও কিন্তু বড় কারিগর হয়েও হাতে টিপে অনেক সময় পুতুল বানাতেন। সো এখানে বলা হচ্ছে তিনি একজন ফরাসি দার্শনিক। তার কাজ ছিল যে তিনি বড় বড় পাথর কেটে তিনি অনেক বড় বড় মূর্তি বানাবেন, তিনি অনেক বড় একজন ভাস্কর। কিন্তু দেখা গেছে তারও যখন মনে হয়েছে সে তখন মাটি টিপে টিপে যে কোনো কিছু বানিয়েছে। সো এইটা দ্বারা প্রবন্ধের শুরুতেই বলা হচ্ছে এইটা হচ্ছে তার খেলা, অর্থাৎ তার মন চাচ্ছে যে সে এখন হচ্ছে তোমার মাটি দিয়ে একটা প্রতিকৃতি বানাবে, সে বানাচ্ছে। তার আবার মনে হচ্ছে যে সে বড় কোনো কিছু বানাচ্ছে। সো এটাকেই বলা হয় যে খেলা, যে সে তার শিল্পে খেলা করছে। সেম একইভাবে সাহিত্যে আমরা খেলা করব। শুধুমাত্র যে ফরাসি দার্শনিক রুদা এই কাজটা করেছে তা না, এছাড়া অনেক বিখ্যাত ব্যক্তিরাই কিন্তু তার যখন যা ইচ্ছা তা করেছেন। সেটাকেই বলা হয় তার নিজ কর্মক্ষেত্রে যে খেলা, সেইটার সাথে রিলেট করেই সাহিত্যে খেলাটা এসেছে। তো ফরাসি দার্শনিক রুদা বড় কারিগর হয়েও তিনি হাতে টিপে পুতুল বানাতেন। তারপর বলা হচ্ছে যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। এখন এই লাইনের দ্বারা কি বলা হয়েছে, তুমি যখন পুরো প্রবন্ধটা পড়বা তখন এই জিনিসগুলো পাবা। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন। এখানে শিব বলতে বোঝানো হয়েছে তো যিনি গড়তে জানেন তিনি ভালো কিছু গড়তে জানেন। এখানে শিব মানে মহাদেব, আক্ষরিক করতে আমরা বলি যে যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে জানেন, তিনি ভালো জিনিসও বানাতে পারেন, আবার বাদরও গড়তে পারেন। তিনি চাইলে নর্মাল মনে হয়েছেন একটা পুতুল বানাবো বা খারাপ কিছু একটা বানাতে পারবো। তার মানে একজন শিল্পী সে যখন চাবে তখন তার যা ইচ্ছা সে তাই বানাবে, কারণ শিল্পীকে আমরা কোনো ধরাবাঁধা নিয়ম দিয়ে বেঁধে রাখতে পারি না। সে তার শিল্পে খেলা করবে। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, তিনি বাদরও গড়তে পারেন। সাধারণ মানুষের সাথে তফাৎটা হচ্ছে এইটুকু, অর্থাৎ সাধারণ মানুষ চাইলে কিন্তু শিবও গড়তে পারেন আবার বাদরও গড়তে পারেন এমনটা হয় না। সাধারণ মানুষ ভালো জিনিস বানালে শুধু ভালো জিনিসই বানাতে হয়, সাধারণ মানুষ চাইলেই খারাপ জিনিস করতে পারে না। এটা তুমি পরের লাইনের মাধ্যমে খুব ভালোভাবে বুঝবা যে সাধারণ মানুষের সাথে তফাৎ এইটুকুই, সাধারণ মানুষ শিবও গড়তে পারেন এবং বাদরও গড়তে পারেন, এটি কিন্তু হয় না। মানে আমি সাধারণ মানুষ হিসেবে ভালো কাজও করব, খারাপ কাজও করব, খারাপ কাজটা সাধারণ মানুষের হয় না, এটা যারা আর্টিস্ট টাইপ মানুষ আছে তারা করলে হয়। মানে আমি যদি বুঝাই, ধরো আমি যদি এখন হঠাৎ করে একটা লুঙ্গি পরে রাস্তায় হাঁটি, তো
তুমি বলবা যে ভাই লুঙ্গি পরে রাস্তায় হাঁটতেছে, কিন্তু শাহরুখ খান যখন লুঙ্গি পরে হাঁটতেছে তুমি তখন লুঙ্গি ড্যান্স গান বানিয়ে দিয়েছো, তখন সবাই এটাকে নিয়েছে শাহরুখ খান লুঙ্গি পরতেছে। তার মানে ও হচ্ছে একটা আর্টিস্ট লেভেলের মানুষ, ও লুঙ্গি পরে হাঁটতে পারবে, সমস্যা নাই, এটা খুব পশ। কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা একটু লুঙ্গি পরলেই কিছু মানুষ একটু অন্যদিকে থাকা যায়, আরে ওই লোক কেন লুঙ্গি পরবে। সো এটাকে আমি সামনে আরো ব্যাখ্যা করছি। দেখো, বলা হচ্ছে কলা রাজ্যের মহাপুরুষদের যা ইচ্ছা তা করার অধিকার আছে। কলা রাজ্য বলতে কলা মানে কি? শিল্প জগতের কথা। আমরা জানি কি আর্ট মানে বাংলায় কলা এবং শিল্প বোঝানো হয়। সো কলা রাজ্যের অর্থাৎ শিল্পের যারা মানুষ আছে, কলা রাজ্যের মহাপুরুষদের অর্থাৎ যারা শিল্পী কারিগর, যা ইচ্ছা তা করার অধিকার আছে। ওই যে আমি একটু আগে বললাম যে যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, তিনি বাদরও করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ চাইলে এই বাদরও গড়তে পারেন না। সাধারণ মানুষ খুবই ভালো জিনিসটা করতে পারেন। তাই এখানে বলা হচ্ছে কলা রাজ্যের মহাপুরুষদের যা কিচ্ছু করার অধিকার আছে। যারা ওই যে আর্টিস্ট লেভেলের, শাহরুখ খান লেভেলের মানুষ, এরকম যেই হোক সে যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু ইতর শিল্পীদের নেই। যারা সাধারণ এবং ছোট মানের কারিগর, তারা তো এটা করতে পারে না। দেখবা যে তোমার একজন বড় ধরনের আর্টিস্ট আছে যার অনেক নাম খ্যাতি, একটা ছোট একেবারে খারাপ ধরনের আর্টিস্ট আছে, ছোট আর্টিস্টার কিন্তু সে চাইলেও নিচু কাজ করতে পারে না, তখন মানুষ বলবে আরে তুমি এই কাজ করতেছো। কিন্তু বড় লোকেরা নিচু কাজ করলেও সমাজ তাতে বাধা দেয় না। দেখো, বলা হচ্ছে স্বর্গ হতে, হ্যাঁ এটা স্বর্গ হবে, বলা হচ্ছে দেখো স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াকে কেউ আপত্তি করে না। বলা হচ্ছে স্বর্গ থেকে দেবতারা যদি মাঝে মধ্যে পৃথিবীতে নেমে আসে তাতে কেউ আপত্তি করে না, কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলে মানে যদি তারা আরো নিচে যায়, আরো ধ্বংসের দিকে যায়, গমন করাটা বিশেষ নিন্দনীয়। তার মানে এখানে কি বোঝানো হয়েছে যে ওই যে আমি বললাম যে যারা একেবারে টপ লেভেলের, ধরো তুমি যদি দেখো যে কোনো সেলিব্রিটি পার্সন একটা নর্মাল রেস্টুরেন্ট, একটা নর্মাল হোটেলে খাচ্ছে, তখন তুমি বলবা লোকটা কি ভালো, তার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে একটা সাধারণ ভাতের হোটেলে খাওয়া দাওয়া করতেছে, সে একটা নর্মাল রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বা তুমি যে অরিজিৎ সিং, আমরা দেখি যে অরিজিৎ সিং যখন মাঝে মধ্যে ওর বাসার মধ্যে স্কুটি চালায় যায়, হাইটা বাজার করতে যায়, এগুলা নিয়ে ফেসবুকে অনেক মাতামাতি হয়েছে। অরিজিৎ সিং কি একটা মানুষ, সে এত সাধারণ জীবনযাপন লিড করে আর আমরা কত অহংকার করি। তো এটার কথা বলা হচ্ছে যে স্বর্গ হতে দেবতারা মাঝে মধ্যে মর্তলোকে অবতরণ করতে পারে, অর্থাৎ তারা মাঝে মধ্যেই সাধারণ জীবনযাপন করতে পারে। যারা সেলিব্রিটি টাইপ মানুষ, যারা শৈল্পিক মানুষ, যারা শিল্পী, তারা চাইলে নিচে নেমে আসতে পারে। কিন্তু যারা মর্তবাসী, যারা আমাদের মতো সাধারণ মানুষ, আমরা চাইলেও কিন্তু আমাদের লেভেলের নিচে নামতে পারি না। লেভেলের নিচে নামলে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। ধরো এখন যদি তুমি দেখো যে হঠাৎ করে শাহরুখ খান কোনো একটা কারণে একটা সিএনজি চালাচ্ছে, তার যে কোনো একটা দরকারে, তুমি শাহরুখ খান সিএনজি চালায়, মানে তোমার কাছে এটা অন্যরকম। কিন্তু যে লোকটা একটা চাকরি করতো, সাডেনলি তার চাকরিটা চলে গেছে, সে এখন সিএনজি চালাচ্ছে, তুমি কিন্তু তাকে ভালোভাবে নিবে না যে এটা ভালো চাকরি ছিলেন, সিএনজি চালায়, মানুষের কি অধপতন। সো এটাকে বলা হচ্ছে যে স্বর্গ হতে দেবতারা মাঝে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াকে কেউ আপত্তি করে না। আমরা যারা অনেক টাকা পয়সার মালিক, আমরা যারা শিল্পী টাইপের মানুষ, আমরা চাইলে নিচে নেমে কাজ করতে পারি, এতে সমাজ কিছু বলবে না। কিন্তু যারা মর্তবাসী, যারা সাধারণ মানুষ, তারা তাদের লেভেলের নিচে গেলে মানুষ সেটাকে অনেক নিন্দনীয় চোখে দেখে। সো এখানে প্রত্যেকটা কথার রূপক অর্থে, শুরুতে বলা হয়েছিল না যে তিনি রম্য লেখার ক্ষেত্রে সিদ্ধহস্ত, তিনি একটু ব্যঙ্গ করে করে সমাজের লেখাগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রস দিয়ে লিখতে পছন্দ করেন। সো এতটুকু ক্লিয়ার হলে তুমি আশা করি রেদু দ্বারা আমরা কতটুকু এগিয়েছি সেটা বুঝতে পারবা। তারপরে দেখো, বলা হচ্ছে মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়। মানুষ হিসেবে আমাদের মাঝে মধ্যেই মনে হয় যে না, আমি যদি অনেক টাকা পয়সার মালিক হতাম তাহলে কতই না ভালো হতো। আবার আমাদের মনে হয় সব কিছু বাদ দিয়ে যদি জঙ্গলে গিয়ে ধ্যান করতে পারতাম, বা একেবারে সাধারণ জীবনযাপন করতে পারতাম, কোথাও গিয়ে সাধারণ মানুষের সাথে দুমুঠো খেয়ে গল্প করতাম, টং দোকানে চা খেতাম, সাধারণ গ্রামে গিয়ে একটা কৃষি খেতে কাজ করে সাধারণ জীবনযাপন করতাম, সব কিছুই মন চায়। মন উঁচুতেও উঠতে চায়, নিচেতেও নামতে চায়, কিন্তু সাধারণ লোকের মন চারদিকে ঘুরে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের মন এত উঁচু এত নিচু না। আমরা যা চিন্তা ভাবনা করি আমাদের আশেপাশেই ঘুরে। আমরা চিন্তা করি যে আমার
একটা সরকারি চাকরি হলেই হবে, 20-30 হাজার টাকা ইনকাম করতে পারলেই হবে। আচ্ছা 20-30 হাজারের বাইরে যদি আরো একটু 10 হাজার টাকা ইনকাম করতে পারি তাইলেই ভালো। যদি সামনের বছর কুরবানিতে 10-20 হাজার টাকা বেশি দামের গরুটা কিনতে পারি তাহলে ওইটাই আমাদের জন্য ভালো। মানে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা তার চারদিকেই ঘুরে, এত আকাশ নিচু হয় না। যারা একটু উপরের লেভেলের মানুষ তাদেরই একবার মন চায় যে এরা উঁচুতে যাবে, একবার মন চায় নিচুতে যাবে। আমাদের তারপরে বলা হচ্ছে দেখো যে তারপরে বলা হচ্ছে সাধারণ লোকের মন চারদিকে ঘুরে, বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। তারপর আবার বলা হচ্ছে যে সাধারণ লোকেরা যদি মানুষকে কোনো পরামর্শ দিতে চায়, কোনো মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে একটু উপরে উঠতে হয়, একটু বেদিতে উঠতে হয়, মানে একটু বেশি টাকা পয়সা কামাতে হয়, একটু জ্ঞান অর্জন করতে হয়, মান সম্মান কামাতে হয়, তাহলে আমরা একজনের কথা শুনি, গুরুত্ব দিই, এছাড়া কিন্তু দেই না। তার মানে বলা হচ্ছে যদি বেদিতে না বসো, তুমি যদি একটু নিজের লেভেলটাকে আপডেট না করো, তাহলে তোমার উপদেশ আসলে কেউ মানবে না, তোমার উপদেশ কেউ শুনতে রাজি না। তুমি যদি সবার সাথে একই কাতারে থাকো দর্শক শ্রোতায়, তাহলে কেউ তোমার কথা শুনবে না। তুমি যখন একটু নিজেকে উপরে উঠিয়ে তুমি স্টেজে দাঁড়িয়ে তুমি হচ্ছে মাইক্রোফোন নিয়ে বা তুমি যখন হচ্ছে মাইক নিয়ে কথা বলবে, তখনই সবাই তোমার কথা শুনবে। তাই এইখানে বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানবে না, এই যে প্যাসেজটা ছিল বা এই পার্টে যে আলোচনাটা করা হয়েছে তার মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদের নিজেদের লেভেলটাকে আমাদের একটু আপডেট করতে হবে। আমরা লেভেলটা আপডেট না করলে মানুষ আমাদেরকে দাম দিবে না, এবং এটা সাধারণ মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে, শিল্পীদের ক্ষেত্রে না। তারপরে দেখো, গান করতে গেলেই যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। এই যে আবার তারা সাহিত্য শিল্পতে চলে গিয়েছে। ধরো আমার মন চাচ্ছে আমি সাধারণ মানুষ, আমি শিল্পী না, কিন্তু আমার একটা গান লিখতে মন চাইছে যে আমি একটা গান লিখবো। এখন এই গান লিখতে গিয়ে একেবারে মানে সুর তাল ঠিক রেখে আমাকে লিখতে হবে এরকম তো না। কবিতা লিখতে হলেই যে আমার মনের একেবারে গভীর প্রখর ভাব দিয়ে কবিতা লিখবো, তাহলে তো আর একটা সাহিত্য রচনা হলো না। আমার মনের যা ইচ্ছা তা নিয়ে কাজ করব, সেটাই তো সাহিত্য খেলা। সাহিত্যের যে রস, সেই রস বের হবে আমার মন থেকে। তুমি ধরা বাঁধা নিয়ম দিয়ে যদি আমার চিন্তা ভাবনাকে সংকীর্ণ করে দাও, আমাকে যদি তুমি বাধ্য করো যে না, তোমার মনের যে সাধারণ ভাবটা সেটা প্রকাশ করা যাবে না, তুমি আরো গভীরভাবে চিন্তা করে প্রকাশ করো, সেই ক্ষেত্রে কিন্তু আমার চিন্তন প্রক্রিয়াটাকে তুমি আলাদা করে দিচ্ছ। আমার মন চাচ্ছে যে আমি ভাষা কিছু বলবো, তুমি সাহিত্যের রূপরেখা কিংবা তুমি ধরাবাঁধা নিয়ম দিয়ে আমার গান লেখার ক্ষেত্রে, আমার কবিতা লেখার ক্ষেত্রে তুমি বলছো যে না, প্রখরভাবে চিন্তা করে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমার চিন্তা ভাবনাটাকে তো সাহিত্যের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে গেল, আমি তোমার প্রকৃত চিন্তা ভাবনাটাকে প্রকাশ করতে পারলাম না। সো এইটা দ্বারাই বোঝানো হয়েছে যে ধরাবাঁধা কোনো নিয়ম থাকা যাবে না। সাহিত্য মানে আমার যা ভালো লাগছে, আমি যা চিন্তা করছি তাকে সুন্দরভাবে নিংড়ে দিব আমার মনের মাধুরী মিশিয়ে। তারপর বলা হচ্ছে যে রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরাও খেলায় যোগ দিবার অধিকার আছে। সো এখানে বলা হচ্ছে এই যে আমি আমার মনের মাধুরী মিশিয়ে লিখব, আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা জিনিসকে উপস্থাপনা করবে। এখন যারা শিল্পী জাতের মানুষ, তারা যেভাবে তাদের মতো করে সাহিত্য রচনা করে, সেটার সাথে আমার সাহিত্যকে রচনা করা বা আমার সাহিত্যকে এক করা যাবে না, এইটা দিয়ে কখনো পার্থক্য করা যাবে না। যারা উঁচু মানের শিল্পী, সে উঁচু মানের লেখা লিখবে, আমি যেরকম চিন্তা ভাবনা করি আমি আমার মতো করে লিখব। তাই বলে উঁচু জাতির লেখা দিয়ে আমরা যারা সাধারণ মানুষ লিখছি বা সাহিত্য চর্চা করছি বা আমার মতো চিন্তা করছি, তাকে কখনো আলাদা করা যাবে না। তাই বলা হচ্ছে রাজার ছেলের সঙ্গে, অর্থাৎ যারা অনেক উঁচু লেভেলের কারিগর, যারা অনেক উঁচু লেভেলের শিল্পী, যারা সাহিত্যে অনেক ভালো ভালো লিখেন, তাদের সঙ্গে আমরা যারা দরিদ্রের ছেলেরা আছি, আমরা যারা একটু কম বুঝি, কম জানি, সাহিত্যের এত ভাব প্রখরতা আমাদের নাই, তাদেরও খেলায় যোগ দেবার অধিকার কিন্তু আছে। অর্থাৎ আমার চিন্তা ভাবনা একটু হালকা, নিজের মতো চলি, সাহিত্য রচনা আমার মতো করে আমি করি, আমার মতো করে আমার জীবনটাকে লিড করছি, এইটা আমি, এর সাথে অন্য যারা আছে তাদেরটা অ্যাড হবে। তার মানে এই না যে তারা অনেক বেশি চিন্তা করে, তাদের সাহিত্য রচনা অন্যরকম দেখে আমারটা আলাদা করা হবে। সেটাই বলা হচ্ছে রাজার ছেলের সঙ্গেও দরিদ্রের ছেলেরাও বা ছেলেরাও খেলায় যোগ দেবার অধিকার আছে। সাহিত্যের ক্ষেত্রে এত বাধা ধরা নিষেধ নাই। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে সে জগতের রাজা রাজরার দলে মিশে যাব। তো বলা হচ্ছে আমরা যদি খেলার উদ্দেশ্যে, আমাদের সাহিত্য রচনার উদ্দেশ্য এটা হওয়া উচিত না যে আমরা অন্যজনকে টার্গেট করে যে ওরা খুশি হবে এটা লিখলে তাই আমি এটা লিখলাম, কিংবা
সবাই এই লেভেলে লিখতেছে, আমার এই লেভেলে লিখতে হবে। সো এই যে অন্যদের মতো করে চিন্তা করা, যে মার্কেটে দর্শকরা এটা চাচ্ছে, পাঠকরা এটা চাচ্ছে, আমাকে এটা দিতে হবে, কিংবা একটা স্ট্যান্ডার্ড চলতেছে 10 করে, আমার লেখার স্কেল 6 লিখলে হবে না, আমাকে 10 লিখতে হবে। এই যে চিন্তা করাটা, এটা করা যাবে না। সাহিত্যে খেলা মানে আমি স্বাধীন, আমার মতো, আমি আমার মতো চিন্তা করব, আমি আমার মতো লিখবো, আমি আমার মতো উপস্থাপন করব। এটাকেই তো বলা হচ্ছে খেলা। এই খেলা শব্দটা কি? সাহিত্যে খেলা মানে হচ্ছে আমি আমার মতো করে সাহিত্যে অবতীর্ণ হব, আমি আমার মতো করে কাব্যরস নিব, আমি আমার মতো করে সাহিত্য চর্চা করব। সো এটাকেই বলা হচ্ছে আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, মানে খেলা করবার জন্য, কোনো লেভেল স্কেল না, আমি আমার মতো করে সাহিত্য জগতে প্রবেশ করলাম, তাহলে নির্বিবাদে সে জগতের রাজা রাজরার দলে মিশে যাব। বলা হচ্ছে সাহিত্য যদি আমি খেলা করবার উদ্দেশ্যে ঢুকি, তাহলে আমিও সাহিত্য জগতের একেবারে রাজা রাজরা, ধরো প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, কিংবা হচ্ছে তোমার কাজী নজরুল ইসলাম, তাদের সাথে আমি মিশে যেতে পারবো যদি আমি খেলা করার উদ্দেশ্যে যাই, যে আমি আমার মতো করে সাহিত্যকে উপভোগ করব, আমি আমার মতো করে সাহিত্যকে দিব, আমি আমার মতো করে সাহিত্যকে নিব। জাস্ট আমি আমার মতো করে আমি হয়ে উঠতে পারলে রাজা রাজরার দলে তুমি মিশে যাবা। কোনরূপ উচ্চ আশা নিয়ে সেই ক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। কিন্তু তুমি যদি চিন্তা করো যে না, আমাকে রবীন্দ্রনাথ ঠাকুর হইতে হবে, আমাকে প্রমোদ চৌধুরী হইতে হবে, আমাকে ওই মেগাস্টারের মতো হইতে হবে, আমাকে শাহরুখ খানের মতো হইতে হবে, আমাকে কাজী নজরুল ইসলামের মতো বিদ্রোহী কবিতা লিখতে হবে, সেই ক্ষেত্রেই তোমাকে নিচু শ্রেণীতে পড়ে যেতে হবে। তখন আর তুমি উঁচুতে যেতে পারবে না। তার মানে সাহিত্যে প্রবেশ করতে হবে খেলা করবার উদ্দেশ্যে, সাহিত্যকে নিজের মতো করে নেয়ার উদ্দেশ্যে, সাহিত্যকে নিজের মতো করে দেওয়ার উদ্দেশ্যে। যদি কোনো উচ্চাবিলাসী নিয়ে যাও যে এটা পারবো উদ্দেশ্য নিয়ে যদি কোনো কাজ করি, সেটা আসলে আমাদের সাহিত্য পর্যন্ত পৌঁছায় না। এই জিনিসটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, পড়ে দেখো। লেখকরা অবশ্য দোষের কাছে হাততালি প্রত্যাশা করে। বলা হচ্ছে যদিও কোনো আমরা উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করব না, কোনো উচ্চাবিলাসী নিয়ে করব না, কিন্তু লেখক হিসাবে আমরা সাহিত্য চর্চার ক্ষেত্রে হাততালিটা প্রত্যাশা করি। এটা তো আর আহামরি কিছু না, একটা ছোটোখাটো হাততালিটা দিলে আমরা অনুপ্রেরণা পাই পরের বার আবার লেখালেখিতে, সাহিত্য চর্চায়, সাহিত্য সাধনায় আমরা আরও বেশি মনোনিবেশ করতে পারি। এখানে কি বলা হচ্ছে যে কোনো প্রকার উচ্চাবিলাসী নিয়ে যাওয়া যাবে না। পরবর্তীতে লেখক বলছে কিন্তু লেখকরা তো আবার একটু হাততালি চান, যে আমি যেহেতু এত কষ্ট করে লিখেছি তারা একটু দিলে আমি খুশি। এটা উচ্চাবিলাসী না, সাধারণ কিছু আপডেট আমাকে দিল। তারপরে যদি দেখো ফুটবল খেলা ও টাউন হলের বক্তৃতা নিয়ে একটা কম্প্যারিজন আছে। বলা হচ্ছে টাউন হলে যখন বক্তৃতা দিতে আসে কোনো বিজ্ঞ লোক, তার বক্তৃতা শুনতে কিন্তু আমরা কেউ যাই না। বেশি মানুষ যায় না, অনেকে যায় কিন্তু বেশি মানুষ যায় না। যদিও তার বক্তৃতা শুনলে আমাদের লাভ হবে, কিন্তু ওই টাউন হলের বক্তৃতার পাশেই যদি কোথাও ফুটবল খেলা হয়, আমরা সবাই ফুটবল খেলা দেখতে যাই, আমরা অনেকে খেলতেও যাই। কেন? কারণ ওই ফুটবল খেলা থেকে আমার কোনো লাভ পাওয়ার নেই, মানে ওইখানে আমার কোনো উদ্দেশ্য নেই। আমি যাচ্ছি খেলাধুলা করার জন্য, খেলাধুলা করলে আমি আনন্দ পাবো, ওইটাই আমার উদ্দেশ্য। সো এখানে দেখো ফুটবল খেলায় উদ্দেশ্য নেই কিন্তু আনন্দ আছে, তাই বেশি মানুষ যায়। আমরা যখন ফুটবল খেলায় যাই ওইখানে কোনো উদ্দেশ্য নেই, আমি খেলবো, দৌড়াবো, ভালো লাগবে, ওইটা হচ্ছে আমার একটা আনন্দ, কোনো উদ্দেশ্য নেই। এই জিনিসটার কথাই বলা হচ্ছে। টাউন হলে উদ্দেশ্য আছে, আনন্দ কম, তাই কম মানুষ যায়। ঠিক এই জিনিসটাকে লেখক সাহিত্যের সাথে তুলনা করেছে। লেখক বলছে তুমি যখন সাহিত্য চর্চা করবা, সাহিত্যতে যদি উদ্দেশ্য থাকে যে আমি এই উদ্দেশ্যে এটা করব, সেই ক্ষেত্রে তুমি বেশি একটা আনন্দ পাবা না, তোমার সাহিত্যটা খেলায় রূপান্তরিত হবে না। সাহিত্যকে খেলায় নিয়ে যেতে হলে তোমার সেই সাহিত্যে আনন্দ থাকতে হবে, সেই সাহিত্যে উদ্দেশ্য থাকা যাবে না। যেখানে আনন্দ আছে সেখানে উদ্দেশ্য নেই। এই যে দেখো যে ফুটবল খেলায় উদ্দেশ্য নেই, তাই আমাদের ওইখানে আনন্দ আছে, আর যেখানে উদ্দেশ্য থাকে সেখানে আনন্দের পরিমাণটা কম। তুমি পুরো প্রবন্ধটা পড়লে ধাপে ধাপেই সবগুলো পয়েন্ট পাবা। তাই দেখো এখানে সুন্দর করে দেওয়া হয়েছে যে কোনো প্রকার উচ্চা আশা রাখা যাবে না। তারপর বলা হচ্ছে হাততালি লেখকেরা প্রত্যাশা করেন। তারপর ফুটবল খেলা দিয়ে বলেছে যে যেখানে উদ্দেশ্য থাকে, যে এই উদ্দেশ্য করব, সেখানে আনন্দ কম থাকে, আর যেখানে উদ্দেশ্য থাকে না সেখানে আনন্দ থাকে, আর আনন্দটাই তো সাহিত্য খেলা। তারপরে যদি আমরা দেখি, এই যে দেখো যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনা আশা আছে, তার নাম খেলা নয়, এটা জুয়া খেলা। তাহলে দেখো বলা হচ্ছে আমরা অনেক সময় বলি যে না
আমি একটা খেলা খেলতেছি কিন্তু ওটাতে কোনো আনন্দ নেই, কিন্তু একটা উপরি পাওনা পাওয়ার আশা আছে, ওইটা বস খেলা না, ওইটাকে জুয়া খেলা বলছেন প্রমোদ চৌধুরী। পরীক্ষায় এইভাবে দিয়ে এই জুয়া খেলার জায়গায় একটা ড্যাশ দিয়ে বলতে পারে এখানে কি হবে, বা প্রশ্নবোধক চিহ্ন। সো উপরি পাওনা, যেখানে আনন্দ নেই, উপরি পাওনা আছে, সেটাকে জুয়া খেলা বলে। আর যেই খেলাতে আনন্দ আছে এটাই তো প্রকৃত খেলা। আর এই খেলাটাকেই সাহিত্য খেলাতে নিয়ে এসেছেন প্রমোদ চৌধুরী, যে সাহিত্যে যখন আমরা খেলবো সেখানে তো কোনো উদ্দেশ্য নাই, তাহলে আমি এই উদ্দেশ্যে এটার জন্য এটা করব, এরকম তো কোনো প্রশ্নই আসে না। সাহিত্যে যখন আমরা খেলা করব তখন আমার মূল উদ্দেশ্যটা কি হবে? সেই উদ্দেশ্যটা হবে আনন্দ নেয়া। তার মানে এখানে সাহিত্যে খেলার মূল উদ্দেশ্য হবে আনন্দ নেয়া, কোনো উদ্দেশ্য আমার থাকবে না, এবং যখন আনন্দ থাকবে তখনই সেটা খেলাতে রূপান্তরিত হবে। তারপরে দেখো বলা হচ্ছে, সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, স্বার্থ ও পরার্থ এই দুইয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। বলা হচ্ছে স্বার্থ এবং পরার্থ বাদ দিয়ে মনোজগতে যে খেলা করার কর্তব্য, সেটাই হচ্ছে সাহিত্যের মূল খেলা। যে লেখক সাহিত্যে ফলের চাষ করতে ব্রতী হন, এখন অনেক লেখকই আছে তারা সাহিত্যে ফলের চাষ করতে চায়, তারা ভাবে যে আমি এটা লিখে এটা করব, মানে উদ্দেশ্য নিয়ে এগোতে চান, একটা আউটপুট বা ফলাফল পেতে চান। তো বলা হচ্ছে যে লেখক সাহিত্যে ফলের চাষ করতে ব্রতী হন, যারা এখানে চাষ করে একটা ফল নিয়ে যাব, যে আমি সাহিত্য চর্চা করে এই জিনিসটা অর্জন করে বাসায় যাব, বলা হচ্ছে এরকম যারা করেন, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন। কোনো লেখক যদি আসেন যে আমাকে শ্রেষ্ঠ কবি হইতে হবে, আমি এই জিনিসটা করব, ওই জিনিসটা লিখব, এই জিনিসটা ধরবো, সে আসলে কবি হয়ে উঠতে পারবেন না। সো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে লেখক সাহিত্যে ফলের চাষ করতে ব্রতী হন, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্মও বুঝেন না, গীতার ধর্মও বুঝেন না। বলা হচ্ছে কেউ যদি আসলে কোনো উদ্দেশ্য নিয়ে সাহিত্য জগতে আসে, কেউ যদি লেখার মাধ্যমে কোনো সাফল্য নিয়ে যেতে চান, সে আসলে সাহিত্য কী জিনিস সেই জিনিসটা বুঝেই না। এখানে গীতের মর্ম বোঝা ও গীতার ধর্ম বোঝা বলতে বোঝানো হচ্ছে যে সে সাহিত্য সম্পর্কে ভালোভাবে বুঝলোই না। সাহিত্য মানে যে খেলা করা, এখানে যে প্রাপ্তির কিছু নাই, এখানে যে উদ্দেশ্য বলতে কিছু নাই, এখানে যাটুকু বা যতটুকুই আছে ততটুকুই হচ্ছে আনন্দ। এই আনন্দটাই যে সাহিত্য, এই জিনিসটা বোঝাই হচ্ছে সাহিত্যে খেলার অন্যতম প্রধান বিষয়। তারপরে দেখো, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেয়া, কারো মনোরঞ্জন করা নয়, যেটা আমি একেবারে শুরুতে বলেছিলাম। তার মানে এখন যদি আমরা ফাইনাল কনক্লুশনে আসি, তাহলে আমরা কি পাচ্ছি? সাহিত্যের মূল কাজটা কি? সাহিত্যের মূল উদ্দেশ্যটা হচ্ছে সকলকে বস আনন্দ দিবে, এটা কারো মনোরঞ্জন করবে না। অন্যকে খুশি করার জন্য যদি আমি লিখি তাহলে তো আর এটা সাহিত্য হলো না, এখানে তো উদ্দেশ্য ঢুকে গেল। সাহিত্যে খেলা মানে হচ্ছে এখানে শুধু আনন্দ থাকবে, কোনো উদ্দেশ্য, বাধা ধরার নিয়ম, কাউকে খুশি করা, কাউকে আনন্দ দেয়া, এই জিনিসটাই থাকবে না। তারপরে দেখো, শিক্ষা ও সাহিত্য নিয়ে এখানে দুইটা পয়েন্ট লেখা ছিল। বলা হচ্ছে শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলৎকরণ করতে বাধ্য হন। শিক্ষা হচ্ছে ওই জিনিস যেটা আমি চাচ্ছি না, তারপরেও আমাকে জোর করে দেয়া হচ্ছে। এখন ধরো আমি এই জিনিসটা পড়তে যাচ্ছি না, তারপরেও আমাকে পাশ করতে হলে, পরের ক্লাসে উঠতে হলে এই জিনিসটা পড়তে হবে, এটা হচ্ছে শিক্ষা। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় না, সানন্দে পান করে, কেননা শাস্ত্রমতে রস অমৃত। বলা হচ্ছে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে কেউ জোর করে এসে আসলে শিক্ষা গ্রহণ করে এমন না। বলা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে বিষয়টা এমন হয়, মানুষ খুশি হয়ে তার মনের তৃপ্তির জন্য সে একটা বই পড়ে, সেই বই থেকে সে সাহিত্য সাধনা করে, এবং সেইখান থেকে যেই জিনিসটা তার ভালো লাগে সেটা সে গ্রহণ করে। সো শিক্ষার ক্ষেত্রে জোর করে শেখানো হয়, আর সাহিত্যের ক্ষেত্রে সে শুধুমাত্র নিজে আগ্রহী হয়ে যায় যে তা কিন্তু না, সেখান থেকে সে প্রকৃত জিনিসটা নিজের মধ্যে নিয়ে তারপরে বাসায় আসে, সে কাব্যরসটা তার মধ্যে নেয়ার চেষ্টা করে। তারপরে দেখো এখানে রামায়ণ নিয়ে একটা ঘটনা দেয়া আছে, যে বাল্মীকি যখন রামায়ণ লিখেছিলেন, তিনি লিখেছিলেন এটা ঋষি মুনিদের জন্য, যেন তারা এটা পড়তে পারেন, এবং তারা সেটা পড়ে সেখান থেকে অনেক বেশি পরিমাণে আনন্দ পেয়েছেন। বাল্মীকি কিন্তু রামায়ণ লিখেননি এই জন্য যেন সাধারণ মানুষ এটা থেকে শিখতে পারে, তার উদ্দেশ্য ছিল সাহিত্য খেলা করা, সাহিত্য চর্চা করা। সেই সাহিত্যে খেলা এবং সাহিত্য চর্চা তার উদ্দেশ্য ছিল ঋষি মুনিদের জন্য, এবং ঋষি মুনিরা তার এই রামায়ণের সাহিত্য সাধনা থেকে এত পরিমাণ আনন্দ পেয়েছেন, তারা পরবর্তীতে কুশীলব, অর্থাৎ তারা যে বিভিন্ন নাটক অভিনেতা, তাদেরকে এনে
তিনি পারিশ্রমিক দিতেন। তারা রামায়ণ অভিনয় করে দেখাতেন, সেটা দেখে তার মনে তৃপ্তি আসতো এবং সেই তৃপ্তি দেখে আনন্দিত হয়ে তারা টাকা পয়সা দিতেন। তো বলা হচ্ছে বাল্মীকির রামায়ণের পরে অনেকেই শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রামায়ণ তৈরি করেছেন, কিন্তু ওইটা আসলে সাহিত্য রসের মধ্যে পড়ে না, সেটা সাহিত্য খেলার মধ্যে পড়ে না। বাল্মীকি যে রামায়ণ বানিয়েছিলেন এবং সেটা যে তিনি ঋষিমুনিদের জন্য করেছেন, তা থেকে তারা যে আনন্দ পেয়েছে, যখন সাহিত্য থেকে মানুষ আনন্দ পাবে তখনই সেটা হচ্ছে সাহিত্যে খেলা। আর যখন শিক্ষার জন্য কোনো কিছু দেয়া হয় সেটা আসলে সাহিত্য না। শিক্ষা আলাদা জিনিস, সাহিত্য আলাদা জিনিস। শিক্ষা হচ্ছে যেটা জোর করে দেয়া হয়। আর বাল্মীকির রামায়ণ কিন্তু মানুষ সানন্দে নিজের ইচ্ছা এইখান থেকে তার তৃপ্তিটা নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। সো এই একটা উদাহরণ আমরা আমাদের সাহিত্যে খেলা প্রবন্ধে দেখতে পাই। তারপরে দেখো বলা হচ্ছে কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী এ যুগের স্কুল ও তার মাস্টাররা। অর্থাৎ এই যে কাব্যরস কিংবা এই যে সাহিত্য চর্চা, এর মধ্যে আমাদের যে অরুচি জন্মেছে এর অন্যতম কারণ হচ্ছে স্কুল এবং স্কুলের মাস্টাররা। কারণ সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে আমি আমার মতো করে কাব্যরস নিব, তৃপ্তি পাবো। কিন্তু স্কুল শিক্ষকরা এইটা ওনারা নিজের মতো করে কিছু টপিক সিলেক্ট করেন, সেটা ওনারা পড়েন, বুঝেন এবং সেম জিনিসটা আমাদের শিক্ষার্থীদের কিংবা আমাদেরকে ওনারা বোঝানোর চেষ্টা করেন যে এটা এইভাবে, ওইটা ওইভাবে। সো এটা তো আসলে শিক্ষা দেয়া, এইটা আসলে সাহিত্য চর্চা না, এইটা আসলে সাহিত্যে খেলা না। সো এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের যে কাব্যরসে অরুচি জন্মেছে, আমরা যে এখন আর বইপত্র পড়তে চাই না, এর অন্যতম কারণ ওই শিক্ষকরা যারা স্কুলে আছেন। সো ওনারা যদি জোর জবরদস্তি করে আমাদেরকে না দিয়ে আমাদেরকে কাব্যরস থেকে কিংবা সাহিত্য থেকে কিভাবে কাব্যরস নিতে হয় এই জিনিসটা যদি বুঝাতে পারতেন, আমাদের সামনে কোনো বই দিয়ে আমাদেরকে ধরা বেঁধে বা ধরা বাঁধা নিয়ম দিয়ে যদি না রেখে বলতো এখান থেকে এই এই জিনিসগুলো পাওয়া যেতে পারে, তোমরা দেখো, সেটা আসলে বেশি ফলপ্রসূ হতো। তাহলে আমরা যদি মূল বাক্যটা দেখি, পুরো আলোচনার, সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। অর্থাৎ সাহিত্যে আমাদের যে মানব আত্মাটা আছে সেই মানব আত্মা তৃপ্তি পায়, আনন্দ পায়, খেলা করে এবং সেই খেলার আনন্দ আমাদের মানব আত্মা বা আমাদের যে শরীর, আমাদের যে মন, সেটা উপভোগ করে। সো কোনো কিছুতে আনন্দ পাওয়া এবং সেটা থেকে উপভোগ করাই হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি, আলোচনা করে লেখক আমাদেরকে মূল বাক্য হিসেবে এই জিনিসটাই দিয়েছেন। সো এছাড়াও আমাদের পুরো ঘটনাটার মূল বক্তব্য এখানে দেয়া আছে যে এই প্রবন্ধে সাহিত্যকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যহীন আনন্দময় খেলার সঙ্গে তুলনা করে সাহিত্যের প্রকৃত রূপ, তার উদ্দেশ্য এবং সাহিত্যিকদের করণীয় ব্যাখ্যা করা হয়েছে। প্রাবন্ধিকের মতে সাহিত্য চর্চা হওয়া উচিত নিখাদ আনন্দের জন্য, খ্যাতি বা মনোরঞ্জনের উদ্দেশ্য নয়। তিনি উদাহরণ দেন ফরাসি ভাস্কর রুদার, যিনি খেলার ছলে মাটির পুতুল তৈরি করতেন। প্রাবন্ধিক মনে করেন যারা সাহিত্য চর্চা শুরু করেন খ্যাতির আশায় তারা অনেক সময় হতাশ হয়ে পড়েন। এ কারণে সাহিত্যিকদের উচিত নিজ আনন্দেই সাহিত্য সৃষ্টি করা, যাতে তা দীর্ঘস্থায়ী ও মূল্যবান হয়, অন্যথায় তা খেলনার মতোই অচিরেই পরিত্যক্ত হয়ে পড়ে। তিনি আরও বলেন সাহিত্য শিক্ষা থেকে ভিন্ন। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দৃষ্টিভঙ্গির কারণে কবিতার প্রতি আগ্রহ হ্রাস পাচ্ছে। কবির আনন্দময় সৃষ্টি বিশ্লেষণের মাধ্যমে শিক্ষকেরা সেই রসাদনে বাধা সৃষ্টি করেন। অর্থাৎ একটা কবিতা পড়ে আমি আমার মতো করে বুঝতে চাবো, কিন্তু সেটাকে যখন একজন কবি তার মতো করে ব্যাখ্যা করেন, তখন ওই কবিতা থেকে আমি যে আমার মতো করে বোঝার একটা শক্তি ছিল সেটা হারিয়ে যায়। তারপরে দেখো সবশেষে সাহিত্যিকদের সৃষ্টিকে তিনি স্রষ্টার খেলার সাথে তুলনা করেছেন। যেমন স্রষ্টা আনন্দের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন, তেমনি সাহিত্যিকরাও আনন্দের জন্য সাহিত্য রচনা করেন। বলা হচ্ছে যে পুরো প্রবন্ধটা পড়লে এরকম একটা জায়গা আছে যে সৃষ্টিকর্তা তো আমাদের এই পৃথিবী সৃষ্টি না করলেও পারতেন, তার তো কোনো কিছুর অভাব ছিল না, তিনি খেলার জন্যই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। সেমভাবে বলা হচ্ছে যে আমরাও সাহিত্যকে এরকম খেলার ছলে তৈরি করতে হবে। মূল বার্তা হচ্ছে সাহিত্য চর্চা হওয়া উচিত আনন্দের খাতিরে, উদ্দেশ্যমূলক বা মনোরঞ্জনের জন্য নয়। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে আমি ভাগ করে করে পুরো আলোচনাটাতে যা যা বুঝিয়েছি সেই জিনিসটাই কিন্তু এখানে একত্রে দেয়া আছে। এটার নামকরণ কিভাবে হয়েছে এই জিনিসটা তুমি দেখতে পারো যে সাহিত্যে খেলা প্রবন্ধটির নামকরণ করা হয়েছে অন্তর্নিহিত বক্তব্যের উপর ভিত্তি করে। একজন সাহিত্যিক কিভাবে তার সাহিত্য চর্চা করবেন, প্রাবন্ধিক এই প্রবন্ধে তার একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন। প্রাবন্ধিকের মতে সাহিত্য চর্চা
পড়তে হবে খেলার ছলে। বিশেষ কোনো ফল লাভের উদ্দেশ্য নিয়ে সাহিত্য চর্চা করলে তাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই এই সাহিত্য সৃষ্টির সময় একজন সাহিত্যিকের মধ্যে নিষ্ফল খেলার মনোভাব থাকতে হবে। একই সাথে সাহিত্যের নামে অন্যের মনোরঞ্জনের জন্য খেলনা বানানো যাবে না। তাই বলা যায় খেলার ছলে সাহিত্য চর্চার নির্দেশনা প্রবন্ধ দেয়ায় বিষয় অনুসারে নামকরণ সার্থক বলা যায়। সো এর বাইরে গুরুত্বপূর্ণ এখানে কিছু তথ্য দেয়া আছে। রূপশ্রেণী সাহিত্য খেলা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সার্থক প্রবন্ধ। সাহিত্য খেলা প্রবন্ধে প্রমিত ভাষা ব্যবহার করা হয়েছে চলিত ভাষায়, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। প্রস্তর মানে পাথর, বার মানে বের, আর মানে অন্য, ভূতল মানে পৃথিবী, মর্ত মানে পৃথিবী, অহরহ মানে প্রত্যহ রেগুলার, বেদী মানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মঞ্চ, যে বেদিতে বসা মানে একটা সম্মানজনক জায়গায় পৌঁছা। রঙ্গমঞ্চ মানে যে মঞ্চের উপর অভিনয়, নৃত্য, গীত অনুষ্ঠিত হয়। কাষ্ঠ মঞ্চ মানে হচ্ছে কাঠের মঞ্চ, যেটা কাঠ দিয়ে বানানো হয়। টং মানে হচ্ছে উঁচু মাচা। আয়ত্ত মানে অধীন। বহির্ভূত মানে বাহিরে অবস্থিত। অত্যুক্তি মানে হচ্ছে একটু বাড়িয়ে বলা। ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি ব্রহ্মকে জানেন, অর্থাৎ পৃথিবীকে যিনি জানেন তাকে ব্রাহ্মণ বলা হয়। ব্রহ্মকে যিনি জানেন। নির্বিবাদ মানে বিরোধ না করে, যে নির্বিবাদে কোনো কিছু বলে দিল। মর্ম কথা হচ্ছে মনের কথা বা মূল বাণী। মরম মানে হচ্ছে অন্তর, যে মরমের ব্যথা, অন্তরের ব্যথা। আরোহণ মানে হচ্ছে উপরে ওঠা। অর্থশূন্য যার কোনো অর্থ নেই। নিরর্থক মানে অর্থহীন, যেটার কোনো মানে হয় না। সো এর বাইরে তুমি দেখবা আরও কিছু শব্দার্থ আছে যেটা তোমার এইচএসসি টেক্সট বইয়ে দেয়া আছে। আমরা যে স্লাইড বা শিটগুলো দেই এগুলা পড়লে 100% হবে, কিন্তু তার চেয়ে ভালো করতে হলে এগুলার বাইরে গিয়ে বই থেকে একটু ডিটেলসে আবার পড়াটা তোমার জন্য যৌক্তিক এবং হেল্পফুল। সো এর বাইরে খুঁটিনাটির তথ্য যদি দেখি, সাহিত্য তুলনীয় খেলাধুলার সঙ্গে। খেলাধুলার উদ্দেশ্য নিছক আনন্দ লাভ। আমরা খেলাধুলাতে কোনো উদ্দেশ্য নিয়ে যাই না। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দেয়া। সাহিত্যের উদ্দেশ্য নয় কারো মনোরঞ্জন করা, এগুলো আমরা পড়েছি। সাহিত্য কারো মনোরঞ্জন করতে গেলে স্বধর্মচ্যুত হয়ে পড়ে। অর্থাৎ সাহিত্য যদি আমরা চিন্তা করি যে এর জন্য লিখব বা এই কারণে লিখব, তখন আসলে সাহিত্য ধর্মচ্যুত হয়ে যায়। এটা আসলে যেই উদ্দেশ্যে সাহিত্য চর্চা বা সাহিত্যে খেলা হওয়ার কথা সেটা সেই উদ্দেশ্য হয় না। তারপর বলা হচ্ছে জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর হচ্ছে রুদা, যার দুইটা ভাস্করের কথা বললাম, এবং শব্দার্থতে তুমি এটা ডিটেলসে পেয়ে যাবা। আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করতেন রুদা, ফরাসি ভাস্কর। আমরা দর্শক এবং শ্রোতা মণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি না একটু উঁচুতে না চড়লে। অর্থাৎ একটু উঁচুতে চড়লে আমরা দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারি, একটু বেদিতে বসলে মানুষ আমাদের কথা শোনে। আমাদের উপদেশ কেউ মানে না, এই যে বেদিতে না বসলে, আমাদের অভিনয় কেউ দেখে না রঙ্গমঞ্চে না চড়লে, আমাদের বক্তৃতা কেউ শুনে না যদি কাষ্ঠমঞ্চে আমরা না দাঁড়াই, উপরে যদি না উঠি। মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার শ্রেষ্ঠ ক্রিয়া হচ্ছে খেলাধুলা করা। মানুষের উদ্দেশ্যহীন একমাত্র ক্রিয়া হচ্ছে ক্রীড়া, অর্থাৎ স্পোর্টস। যে খেলার ভিতরে আনন্দ নেই সেটা হচ্ছে জুয়া খেলা। আমরা জানি যে সব খেলাতে আনন্দ আছে, কিন্তু যে খেলাতে আনন্দ নেই, উপরি পাওনা আছে, তাকে জুয়া খেলা বলা হয়। উপরি পাওনার আশা আছে যে খেলায়, তার নাম জুয়া খেলা। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জাগানো, সকলকে আনন্দ দেয়া। শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে বিশ্বের খবর জানানো। কাব্যরস নামক অমৃতে আমাদের যে অরুচি জন্মানোর জন্য দায়ী তা হচ্ছে এ যুগের স্কুল এবং মাস্টার, যেটা আমি আলোচনা করেছি। সো আমাদের এই যে পুরো পিডিএফটা, যেটা পড়লে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমাদের ওয়েবসাইটে দেয়া থাকবে। এবং আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত আছো তারা একটা টপ নচ সার্ভিস পাচ্ছ, সেটা তুমি ক্লাস দেখেই বুঝতে পারো যে আমরা আসলে ধরে ধরে একটা স্টুডেন্টের বেসিক থেকে পুরো জার্নিটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন তুমি এইচএসসিতে থাকো কিংবা অ্যাডমিশনে, এই জিনিসটাকে ইনডেপথে পড়লে, বুঝে বুঝে আমরা যেভাবে বলেছি সেভাবে পড়লে তুমি সৃজনশীল লিখতে পারবা, তুমি বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় ভালো করতে পারবা, তুমি এইচএসসির এমসিকিউতে ভালো করবা, তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউতে একটা A to Z গুছানো ক্লাস পাবা। এখানে কিন্তু আমরা পুরো জিনিসটাকে কভার করে দিয়েছি। তারপরে যদি দেখো ব্যাখ্যা, এই পুতুলগুলা হচ্ছে তার খেলা। সো এখানে আমরা কিছু প্রশ্ন এবং কিছু ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছি। পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন, ওই যে নিজের মতো করে খেলা। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়। এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন।
তারপর হচ্ছে যে খেলার ভিতরে আনন্দ নেই, উপরি পাওনা আসছে, তার নাম খেলা নয়, জুয়া খেলা। তারপর হচ্ছে তিনি গীতের মর্মও বুঝেন না, গীতার ধর্মও বুঝেন না। কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। মানে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা যেমন তোমার খেলার ছলে পৃথিবী তৈরি করেছেন এবং তিনি নিজের ইচ্ছায়, তার মনে হয়েছে পৃথিবী তৈরি করেছেন তার ইচ্ছা মতো, ঠিক একইভাবে একজন কবি যখন কবিতা সৃষ্টি করেন, সেই কবির কবিতাকে এই লেখক তার লেখনির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমাদের সৃষ্টিকর্তার বিশ্ব তৈরি করাটা যেমন একজন কবির কবিতা তৈরি করাটা অনেকটা সেই রকমের, যে কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেয়া, কারো মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে ধর্ম মানে স্বধর্মচ্যুত হয়ে পড়ে। কাব্যজগতে যার নাম আনন্দ তার নামই বেদনা। কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। সাহিত্যের উদ্দেশ্য মানুষকে মনকে জাগানো। আনন্দের ধর্মই যে তার সংক্রামক, অর্থাৎ বলা হচ্ছে আমরা যে আনন্দ পাই, আনন্দের ধর্মই সংক্রামক। আমরা কাউকে হাসতে দেখলে নিজেরাও হাসি এবং কেউ আনন্দ পেলে সেটা সবার মধ্যে ছড়িয়ে যায়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেত নয়। তো বলা হচ্ছে দিন শেষে সাহিত্য তো ছেলের হাতের খেলনা নয়, আবার গুরুর হাতের বেত নয়। সাহিত্য এমন একটা জিনিস যেটা আসলে খুব নর্মালও না, আবার খুব গুরুগম্ভীর বেদ দিয়ে বুঝাইতে হবে ধরে শুনে এমনও না। সাহিত্য নিজের মতো একটা জিনিস, একজন যাবে সাহিত্যের সমুদ্রে, সে অবগাহন করবে, সে গোসল করবে, সে ডুব দিবে, ডুব দিয়ে সে তৃপ্তি নিয়ে ফিরে আসবে, সেটাই সাহিত্য। সো এই ছিল আমাদের পুরো আলোচনা। এই রিলেটেড এমসিকিউ আসলে তুমি এখন খুব সহজে উত্তর করতে পারবে, কিন্তু আমরা চেষ্টা করেছি এখানে যে ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো রেখেছি তোমাদের জন্য। এগুলার লাইন টু লাইন রিডিং পড়ালে তোমরা অনেকেই বলবে যে ভাই আপনারা তো শিট দেখে দেখে রিডিং পড়ান। সো আমরা এখানে মূল আলোচনার পুরোটাই তোমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছি। আশা করি এরপরে একজন স্টুডেন্টের এই প্রবন্ধ রিলেটেড কোনো প্রশ্ন থাকার কথা না। সৃজনশীল লেখার ক্ষেত্রেও তুমি ভালো করতে পারবে এবং তুমি সৃজনশীলের বাইরে তুমি যদি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও যখন প্রস্তুতি নিবা ইন ডিটেইলে এইটা তোমার পড়া হয়ে যাবে। সো এইটা পড়ে তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই ভালো করতে পারবা। আমরা এই যে ক্লাসটা নিলাম এই ক্লাসের পিডিএফটা তো আমরা অবশ্যই দিব। সো আমরা যখন এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব, সেই পিডিএফে আমরা প্র্যাকটিসটাও দিয়ে দেবো এমসিকিউর, তুমি সেখান থেকে তুমি এমসিকিউগুলো প্র্যাকটিস করে নিতে পারবে। সো পেইড ব্যাচের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, কতটা ভালো লাগে সেটা আমাদেরকে জানাতে পারো। তারপরেও আমাদের এই ক্লাস বুঝানো কিংবা তোমার যে কোনো ধরনের অভিযোগ কিংবা যে কোনো ধরনের কোয়েরিজ থাকলে যে ভাই আমি এটা জানতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি, তুমি আমার নাম্বারে কল দিতে পারো যে ভাই আপনাদের ব্যাচ রিলেটেড কোনো আপডেট কিংবা আপনাদের কোর্সে আমি ক্লাস করতে চাচ্ছি বা এই টপিকটা বুঝতেছি না। আমাদের মূল প্রায়োরিটি থাকে আমাদের একটা পেইড ব্যাচের স্টুডেন্টকে জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে তার প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারি। কারণ তুমি আমার ব্যাচে ভর্তি হয়েছো তোমাকে একটা টপ নচ সার্ভিস দেওয়ার জন্য, এবং তোমাকে একটা বেস্ট সার্ভিস দিলে তুমি তোমার বন্ধুকে গিয়ে বলবে যে ওনাদের বেস্ট ক্লাসটা আমি করেছি, ওনাদের ফ্রি ক্লাসও করেছি, এত জোসভাবে ওনারা ধরে ধরে এক্সপ্লেন করে দেন, এইভাবে পড়লে আমার আসলে কোনো প্রবলেম থাকার কথা না। আমি স্বাধীন আহমেদ। সো আজকে আলোচনা করার চেষ্টা করেছিলাম প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা। এতটুকু সময় যারা আমাদের সাথে ছিল অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাবে। তোমার মতামত আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তোমার যে কোনো ধরনের অভিযোগ, কোয়েরিজ, জানাশোনা আমরা অধিক গুরুত্ব দিয়ে দেখব, কারণ আমরা আমাদের ব্যাচের স্টুডেন্টকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাকে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে চাই। আজকের ভিডিওটা এইটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমার জন্য শুভকামনা। আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার পরিবারকে সুস্থ রাখুক এবং পরবর্তী ক্লাসের জন্য তোড় জোরে তুমি শুরু করো এবং আজকের এই টপিকটা খুব তাড়াতাড়ি ভাষায় নোট করে শেষ করে ফেলো। আসসালামু আলাইকুম।